also know it that very rarely this coronary artery disease may be due to aortitis. If there is aortitis, there will be the blockage in the ostia where the coronary artery is arising. There may be vasculitis, inflammation along the ports of the vessels in different uh, diseases, and also in autoimmune connective tissue diseases like rheumatoid arthritis and other collagen vascular diseases. This vessel may be involved. And as atherosclerosis is the vast majority of the mm, cause in majority of the cases, we'll discuss actually about atherosclerosis in the uh, in our discussion. Atherosclerosis is a progressive chronic inflammatory disorder. আগে মনে করা হতো যে এটা শুধুমাত্র কোলেস্টেরল লেডেন ডিজিজ, কিন্তু এখন মনে করা হচ্ছে যে কোলেস্টেরলের সাথে এটা আসলে একটা ক্রনিক ইনফ্লামেশন ডিউ টু অক্সিডাইজড কোলেস্টেরল, অক্সিডাইজড এলডিএল কোলেস্টেরল। তোমরা যারা যারা ইয়ে করনি, ওই যে মিউট করো নাই, যারা যারা মিউট করে নাও, দোজ হু ডিডন্ট মিউট, তোমরা মিউট করে নাও। তো এইটা হচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোসিস progressive chronic inflammatory disorder of the arterial wall that is characterized by focal lipid rich deposits of atheroma. মানে অ্যাথেরোমাটা প্ল্যাক তৈরি হয় আর্টারিয়াল ওয়ালে, এবং এটা সাধারণত লার্জ এবং মিডিয়াম সাইজড আর্টারিতে এই ধরনের অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এটা ইট রিমেইনস ক্লিনিক্যালি সাইলেন্ট ইভেন ফর ডেকেডস, কোনো কিছু টের পাওয়া যায় না আনটিল ইটস ভেরি late when it presents with a large atherosclerotic plaque causing blockage in the coronary artery, impairing tissue perfusion, or until when there is plaque rupture or plaque erosion. এই দুইটা টার্ম খুব ভালো করে মনে রাখতে হবে, plaque rupture or plaque erosion। এটা হয়ে এটার উপর একটা থ্রম্বাস তৈরি হয়ে একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে। তো এই হচ্ছে প্রোগ্রেশন অফ করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস। তোমরা জানো যে এরকম একটা নর্মাল আর্টারি নিয়ে আমরা জন্মগ্রহণ করি, এবং বাই চাইল্ডহুড অনেক সময় এরকম ফ্যাটি স্ট্রিক হয়ে যায়। তারপরে আস্তে আস্তে এটা হচ্ছে ক্রস সেকশন, হচ্ছে লংজিটিউডাল সেকশন, এরকম ধরনের একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক এরকম ওয়ালে ডেভেলপ করে, এবং আস্তে আস্তে এটা বাড়তে থাকে। বেড়ে যদি এরকম বেশি পরিমাণ হয়, তাতে করে অবস্ট্রাকশন 70%-এর বেশি যদি হয়, তাহলে এটা অবস্ট্রাকশন ডেভেলপ করে, অবস্ট্রাকটিভ অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক। তখন এটা এক্সারশনাল অ্যাঞ্জাইনা ডেভেলপ করে, এবং তখনই ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা হয়। আর যদি কখনো, যেটা একটু আগে এই দুটো টার্ম বললাম, প্ল্যাক রাপচার এবং প্ল্যাক ইরোশন, এইখানে যদি এই প্ল্যাক এখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক এখানে রাপচার হয়, বা এরোশনস মানে এন্ডোথেলিয়াল ডিসফাংশন থাকে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে, এন্ডোথেলিয়াল ডিনিউডেশন হয়, অথবা প্ল্যাকটা এখানে ভিতরে একটা নেক্রোটিক কোড থাকে, এটা রাপচার করে যায়, এখানে ভিতরে থ্রম্বোজেনিক ম্যাটেরিয়াল গুলো সেগুলো রিলিজ হয়, এবং এখানে উপরে প্লেটলেট অ্যাডহেশন হয়, থ্রম্বাস ফর্মেশন হয়, হয়ে তখন এটা বাকি যে ভেসেলের ওয়ালটা লুমেনটা আছে সেটা ব্লক হয়ে যায়, ব্লক হয়ে এটা একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম ডেভেলপ করে, যেটা আনস্টেবল অ্যাঞ্জাইনা হতে পারে বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, যেটা আমরা পরে আসতেছি, এবং এখান থেকে কিন্তু হঠাৎ মৃত্যু ঘটতে পারে। এই টোটাল হচ্ছে যে ক্লিনিক্যালি সাইলেন্ট থাকে ফর ডেকেডস, তারপরে ক্লিনিক্যালি অ্যাপারেন্ট হয়, এবং আলটিমেটলি the complication and death occurs. This is the actually progression of atherosclerosis. তো আমরা এখান থেকে যেটা জানলাম যে করোনারি ডিজিজের দুটো প্রেজেন্টেশন, একটা হচ্ছে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা, ক্রনিক একটা প্রেজেন্টেশন, আর একটা অ্যাকিউট প্রেজেন্টেশন। ক্রনিক প্রেজেন্টেশনটা হচ্ছে ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা, এবং অ্যাকিউট প্রেজেন্টেশন ইজ অ্যাকিউট করোনারি সিনড্রোম, এবং এটাকে ক্রনিক করোনারি সিনড্রোমও বলা হয়। এবং এটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা বা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এবং এইটা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন আবার আমরা জানি নন এসটি এলিভেশন এমআই এবং এসটি এলিভেশন এমআই হয়, এই দুই ভাগে ভাগ করা যায়। এবং এই অ্যাকিউট করোনারি সিনড্রোমটা ইসিজি এবং ট্রোপোনিন আই এই দুইটা পরীক্ষার মাধ্যমে কিন্তু এই ভাগগুলিতে ভাগ করা যেতে পারে, যেটা আমরা পরে আরো দেখাচ্ছি। এখানেই দেখো ওই তিনটা জিনিসের মধ্যে আরো পার্থক্য। ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনাতে প্যাথোলজি যেটা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক, এখানে এই যে দেখানো হচ্ছে এটা ক্রস সেকশন অফ দি ভেসেল coronary artery, এখানে atherosclerosis, there is atherosclerosis and the obstruction of the lumen, লুমেনটা ছোট হয়ে গেছে, এবং এই atherosclerotic plaque টা দেখানো হচ্ছে। এটার কারণে there is an obstructive atherosclerotic plaque, এটার কারণে একটা fixed stenosis।
এখানে আনস্টেবল অ্যাঞ্জিনা বা নন স্টিল এলিভেশন এমআইতে দেখা যাচ্ছে যে প্লেকটা রাপচার হয়ে গেছে। রাপচার হয়ে এখানে সুপারএডেড সাব অক্লুসিভ সুপারইম্পোজ সাব অক্লুসিভ থ্রম্বাস, মানে পুরোটা ব্লক হয় না, কিছুটা বাদ থাকে, কিছুটা ব্লাড ফ্লো করতে পারে। এই অবস্থায় যে ক্লিনিক্যাল ঘটনাটা ঘটে, দ্যাট ইজ আনস্টেবল অ্যাঞ্জিনা অর নন স্টিল এলিভেশন এমআই। And if there is actually plaque rupture or plaque erosion with superimposed occlusive thrombus, occlusive means total occlusion, then ST elevation MI occurs. So ST elevation MI occurs with thrombus with total occlusion of the lumen. ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যেটা আমরা বললাম, স্টেবল অ্যাঞ্জিনা হতে পারে, আনস্টেবল অ্যাঞ্জিনা হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, যেটা আবার ST elevation নন ST elevation MI হতে পারে। এছাড়া ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি ডিজিজের পেশেন্টগুলা হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করতে পারে ফর দ্য ফার্স্ট টাইম, অ্যারিথমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, এবং সাডেন ডেথ মে বি দি ফার্স্ট প্রেজেন্টেশন। We know the risk factors. For your exam purpose, you may divide these risk factors into two groups: non-modifiable, that we cannot modify, like age, gender, and family history or genetic factors, and some modifiable risk factors. As our age increases, our risk of coronary disease increases. Gender, actually males are more prone to develop coronary disease, but in case of postmenopausal female, the risk becomes almost same. And there are some genetic factors which are responsible for actually coronary disease, we know. Family history doesn't tell everything about genetic history, because in family we share the same environment, same dietary features, same lifestyle. So there are some lifestyle factors which are actually common to the family and made responsible for the family history. So family history doesn't responsible for all the genetic factors only. Apart from the genetic factors, there are other factors in family history. That's why it's written family history and genetic factors. And in modifiable risk factors, we know diabetes mellitus, hypertension, dyslipidemia, very important, smoking. এই চারটা এগুলোকে বলা হয় কনভেনশনাল বা ক্লাসিক্যাল রিস্ক ফ্যাক্টরস। এই পাঁচটা, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, স্মোকিং এন্ড ফ্যামিলি হিস্ট্রি, এই পাঁচটা যদি না বলা হয় তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। দিস ফাইভ, the great five: diabetes, hypertension, dyslipidemia, smoking and family history, and genetic factors. Others are obesity and abdominal obesity. Obesity means ওজন বেশি আর পেটের চর্বি বেশি. Dietary factors, meaning there are a lot of dietary factors: lack of consumption of fresh fruits and vegetables, increased consumption of saturated fat, lack of physical activity, psychosocial stress. Stress is a very important risk factor, is recognized nowadays. আমরা তো এখন we are passing through a corona epidemic, and actually there are a lot of stress we are actually facing. So if we discuss chronic stable angina, or it is also called chronic coronary syndrome, এটা যদি আমরা বলি, আমরা প্রথমেই আমরা জানি যে এটা এখানে একটা অবস্ট্রাকটিভ একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাক হয়। এখানে কোনো প্ল্যাক রাপচার বা সুপারএডেড থ্রম্বাস কিন্তু না। এবং এই সমস্ত পেশেন্টরা একটা চেস্ট পেইন বা চেস্ট ডিসকমফোর্ট নিয়ে প্রেজেন্ট করে। এই চেস্ট ডিসকমফোর্ট নিয়ে যদি বলে রোগী, তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে পেশেন্ট প্রেজেন্টস, হয়তো বললো যে 50-year-old male presents with chest discomfort for 10 days or 15 days or 1 month, how will you proceed to make a diagnosis? যদি শুধু চেস্ট ডিসকমফোর্ট দেওয়া থাকে, কোনো কিছু মেনশন করা না থাকে, তাহলে চেস্ট ডিসকমফোর্ট বা চেস্ট পেনের সকল ডিটি গুলা উল্লেখ করতে হবে। এখানে শুধু হার্ট ডিজিজই না, এখানে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি ডিজিজ, তারপরে পিইউডি, ইসোফেজিয়াল কজ, লাং কজ, সবই উল্লেখ করতে হবে, কিছু কিছু করে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস উল্লেখ করতে হবে। কিন্তু এই ফিচারগুলো যদি দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এটা ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি ডিজিজ। এগুলো আমরা জানি, অনেকগুলো ফিচার আছে, সক্রেটিস করে আমরা অনেক সময় মনে রাখি, কিন্তু এখানে তিনটা ফিচার খুব ইম্পর্টেন্ট ইন কেস অফ ইসকেমিক হার্ট ডিজিজ বা ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনার ক্ষেত্রে। এটা আমরা লক্ষ্য করি: ক্রনিক চেস্ট ডিসকমফোর্ট ইন দ্য ফ্রন্ট অফ দ্য চেস্ট উইথ রেডিয়েশন টু শোল্ডার, আর্ম, নেক অর জ। এই সমস্ত জায়গায় রেডিয়েশন হয়ে যায়। কনস্ট্রিক্টিং চেস্ট পেইন হবে, এবং কোথায় হবে? রেডিয়েশন বলা হলো। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে প্রিসিপিটেটেড বাই ফিজিক্যাল এক্সারশন or exercise or emotional stress. এগুলোতে যদি precipitate করে, and if relieved by rest or sublingual nitrates within 5 minutes,
5 মিনিটের মধ্যে না কমলে কিন্তু আবার হবে না। খুব দ্রুত কমে যায়। এই ৩ টা ফিচার যদি থাকে এটাকে টিপিক্যাল অ্যাঞ্জিনা বলা হয়। যদি যেকোনো ২ টা থাকে তাহলে এটাকে বলা হয় অ্যাটিপিক্যাল। আর যদি একটা বা কোনটাই না থাকে তাহলে এটাকে বলা হয় নন অ্যাঞ্জাইনাল চেস্ট পেইন। এবং কমনলি চেস্ট ডিসকমফোর্ট নিয়ে প্রেজেন্ট করে। এছাড়াও এক্সারশনাল ডিসপনিয়া যেটাকে আমরা অ্যাঞ্জিনা ইকুইভ্যালেন্ট বলি, এটা নিয়েও কিন্তু ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনার পেশেন্টরা প্রেজেন্ট করতে পারে। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে এইগুলো পরীক্ষার জন্য এভাবে যদি আমরা ভালোভাবে লিখি তাহলে ভালো মার্ক পাওয়া যাবে। যে এক্সামিনেশন মে বি নরমাল। একটা করোনারি ডিজিজের পেশেন্টের এক্সামিনেশন করে কোনো ফাইন্ডিং নাও পাওয়া যেতে পারে। কিন্তু এই সমস্ত সাইনগুলো দেখতে হবে যে অ্যাওর্টিক ভালভুলার হার্ট ডিজিজ যেমন অ্যাওর্টিক স্টেনোসিস এর সাইন আছে কিনা, অ্যানিমিয়া এবং থাইরোটক্সিকোসিস দিস ক্যান এক্সাজারবেট ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি ডিজিজ। সেজন্য এই জিনিসগুলো দেখতে হবে ক্লিনিক্যাল এক্সামিনেশনে। সার্চ ফর রিস্ক ফ্যাক্টরস যেগুলো আমরা বললাম রিস্ক ফ্যাক্টর গুলা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর যেমন ডায়াবেটিস আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, ডিসলিপিডিমিয়া এগুলোর জন্য আমাদের হাইপারটেনশনের জন্য বিপি চেক করতে হবে, বিপি রেইজ থাকতে পারে, বেডসাইড ব্লাড গ্লুকোজ দেখতে পারি এবং ডিসলিপিডিমিয়ার যে সমস্ত সাইনগুলো যেমন করনিয়াল আর্কাস বা জ্যান্থালিজমা এগুলা থাকতে পারে সেটা দেখতে হবে। চেক দি পেরিফেরাল পালসেস, ক্যারোটিড ব্রুই এবং পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ মে কোএক্সিস্ট। সেজন্য সব পেরিফেরাল পালস দেখতে হবে, সেগুলা অ্যাবসেন্ট থাকতে পারে, কোনোটা রিডিউসড ইন সাইজ ডিউ টু অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে এবং ক্যারোটিড ব্রুই থাকতে পারে। এখানে ওই অ্যাথেরোস্ক্লেরোসিস থাকতে পারে। যদি করোনারি আর্টারিতে থাকে তাহলে অন্য ভাস্কুলার বেডেও অ্যাথেরোস্ক্লেরোসিস থাকতে পারে, সেজন্য এটা শুনতে হবে। এবং সায়েন্স অফ লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকতে পারে। ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে ক্রনিক লো ফ্লো স্টেট হয়ে দেয়ার মে বি লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন অথবা প্রিভিয়াস এমআই থেকেও লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকতে পারে এবং যার জন্য ক্লিনিক্যালি কার্ডিও এক্সামিনেশন করে কার্ডিওমেগালি যেমন শিফটেড অ্যাপেক্স বি পাওয়া যেতে পারে কিংবা থার্ড হার্ট সাউন্ড কিংবা গ্যালোপ্রিদম এগুলো থাকতে পারে। সো দিস আর দ্য ফিজিক্যাল সাইন্স। ইনভেস্টিগেশন করে আমরা কি কি দেখব? আমরা মোটামুটি এই ৭ ধরনের ইনভেস্টিগেশন আমরা করতে পারি। রেস্টিং ইসিজি মে বি নরমাল। অনেক সময় তোমরা দেখবে যে বলতেছে মানে কোনো লোকজন মানে কোনো আত্মীয়-স্বজন হতে পারে বা কোনো মানে নিজস্ব আত্মীয়-স্বজন আসে যে আমার বুকে ব্যথা করতেছে, আমার ইসিজিটা একটু দেখে দেন। ইসিজি দেখা গেল নরমাল। তো খুব খুশি হয়ে যেতে পারে। কিন্তু না। নরমাল ইসিজি ডাজ নট এক্সক্লুড সিএডি। নরমাল ইসিজি কিন্তু করোনারি ডিজিজ এক্সক্লুড করে না। সো এইজন্য স্ট্রেস টেস্ট গুলা করতে হয় যেটা আমরা পরে আসতেছি। ইকোকার্ডিওগ্রাফি মে শো রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনরমালিটি এবং লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন দেখতে হয়। এক্সারসাইজ ইসিজি যেহেতু ইসিজি নরমাল যদি থাকে তখন তাকে স্ট্রেস করতে হয়। স্ট্রেস করলে তাহলে তার তখন অ্যাবনরমালিটি গুলা এক্সারসাইজ ইনডিউসড ইসকেমিক চেঞ্জেস গুলো ইসিজিতে অ্যাপিয়ার করে তখন ডায়াগনোসিসটা কনফার্ম করা যায়। কোনো পেশেন্ট কিন্তু এক্সারসাইজ করতে পারবে না কিংবা তার ইসিজি এরকম ভাবে রিডেবল হয় না, তখন তাকে অন্য স্ট্রেস ইমেজিং গুলা করতে হয় যেমন মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং বা নিউক্লিয়ার পারফিউশন টেস্ট, স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এগুলা করলে তখন তার মানে ওইটা চেঞ্জেস গুলা ইসকেমিক চেঞ্জেস গুলা ধরা পড়ে। ধরা পড়ার পরে যদি তারপরে ওখানে অনেকটা সন্দেহ থাকে তখন এইটা নতুন টেস্ট হিসাবে ইদানিং আমরা খুব বেশি প্রেফার করতেছি সিটি করোনারি এনজিওগ্রাফি। এটা একটা নন ইনভেসিভ টেস্ট and is being used increasingly used nowadays. It is used to document the presence or absence of coronary disease in patients with suspected angina. কেউ যদি বুকে ব্যথা নিয়ে ভর্তি হয় এবং সে যদি হাইলি কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, বয়স বেশি, মেল এবং তার চেস্ট পেইনটা মানে মনে হচ্ছে যেন এটা ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, তখন তাকে সিটি এনজিওগ্রাফি করে তার প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ সিএডি কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক আছে কিনা সেটা জানা যায়। এবং সব যখন আমরা দেখব যে তাকে একটু মেডিকেল ট্রিটমেন্টও দেওয়া হয়ে গেছে কিন্তু তার করোনারি আর্টারি মানে বুকের ব্যথা কমতেছে না বা রিলিভড হচ্ছে না, তখন তাকে যখন আমরা পিসিআই পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন বা সিএবিজি করার মানে করার উদ্দেশ্য নিয়ে আমরা যখন আগাবো তখন আমাদের ইনভেসিভ করোনারি এনজিওগ্রাফি করতে হবে। and this provides about the extent and severity of coronary stenosis. এটা গোল্ড স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা যখন আমরা পিসিআই ইন্টারভেনশনাল বা সার্জারি করার একটা চিন্তা ভাবনা মাথায় থাকবে তখন এই পরীক্ষাটা করা হয়। এছাড়াও আরো কিছু ল্যাব টেস্ট করা হয়
যেগুলা রিস্ক ফ্যাক্টর বা প্রিসিপিটেটিং ফ্যাক্টর দেখার জন্য ফুল ব্লাড কাউন্ট, যেমন করোনারি আর্টারাইটিস বা কোলাজেন ভাস্কুলার ডিজিজ যেটা বললাম, অটোইমিউন ডিজিজ যদি থাকে সেখানে ইএসআর বেশি থাকবে, সিডিএক্টিভ প্রোটিন বেশি থাকবে। থাইরয়েড ফাংশন টেস্ট, এখানে হিমোগ্লোবিনও দেখা যাবে। থাইরয়েড ফাংশন টেস্ট, ফাস্টিং ব্লাড গ্লুকোজ, হিমোগ্লোবিনও আছে, ডায়াবেটিস দেখতে হবে, লিপিড প্রোফাইল দেখতে হবে। এই ইনভেস্টিগেশনগুলো আমরা করি। ট্রিটমেন্ট আমরা ৩ ভাগে ভাগ করে বলবো। একটা হচ্ছে লাইফস্টাইল ইন্টারভেনশন, দ্বিতীয় হচ্ছে মেডিকেল থেরাপি, তৃতীয় হচ্ছে রিভাস্কুলারাইজেশন। এই ৩ টা ভাগে ভাগ করে বলবো। এটা আমরা সবাই জানি যে লাইফস্টাইলের মধ্যে আমরা ডায়েট, হাই কনজাম্পশন অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং লো ফ্যাট ডায়েট, যেটা একটা টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে মেডিটেরেনিয়ান ডায়েট। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। অপটিমাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডিপেন্ডস অন সেভারাল প্যারামিটারস অফ পেশেন্টস কার্ডিয়াক কন্ডিশন। যদি বেশি যতটুকু হাঁটলে বুকে ব্যথা হয় তার চেয়ে কম হাঁটতে হবে, তার কন্ডিশন অনুসারে হাঁটতে হবে। স্মোকিং সেসেশন এবং মেইনটেনেন্স অফ অপটিমাল ওয়েট, তার ওয়েট যদি বেশি হয় তাহলে ওয়েট রিডাকশন করতে হবে। এইগুলা হচ্ছে লাইফস্টাইল ইন্টারভেনশন আমরা করব। আমরা হাইপারটেনশন যখন আলাপ করছিলাম তখন আমরা এই ধরনের একটা লাইফস্টাইল ইন্টারভেনশনের সিমিলার প্যাটার্ন। মেডিকেল থেরাপির উদ্দেশ্য হচ্ছে একটা হচ্ছে রিলিভ অফ অ্যানজাইনা, তার যে বুকে ব্যথা হচ্ছে সেটা রিলিভ করা, এবং সেটা শুধু রিলিভ করলেই হবে না, তার যে ভবিষ্যতে যাতে হার্ট অ্যাটাক না হয় এটার জন্য একটা কাজ করতে হবে, যেটাকে আমরা বলতেছি ইমপ্রুভ প্রগনোসিস। এই ধরনের কিছু চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। অ্যানজাইনা রিলিফের জন্য দুইটা পার্ট, একটা হচ্ছে মেইনস্টে ট্রিটমেন্টের মধ্যে বিটা ব্লকার্স উইথ অর উইথাউট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স দেওয়া হয়, আর অ্যাডজাঙ্ক থেরাপি হিসাবে নাইট্রেটস, ইভাব্রাডিন, রেনোলাজিন এবং নিকোরান্ডিল, এই চিকিৎসাগুলো দেওয়া হয়। এবং প্রগনোসিস ইমপ্রুভ করার জন্য অ্যাসপিরিন অথবা ক্লোপিডোগ্রাল যে কোনো একটা, আমরা একটু পরেই দেখবো যে অ্যাকিউট করোনারি সিনড্রোমে কিন্তু দুটোই একসাথে দেওয়া হয়, কিন্তু এখানে অ্যাসপিরিন অর ক্লোপিডোগ্রাল, স্ট্যাটিন দেওয়া হয়, হাইড্রোস্ট্যাটিন, এবং এসসি ইনহিবিটরস অর এআরবি, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অথবা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এই হচ্ছে মেডিকেল থেরাপি। রিলিফ অফ অ্যানজাইনার জন্য বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এর সাথে নাইট্রেট, রেনোলাজিন, ইভাব্রাডিন, নিকোরান্ডিল যে কোনো একটা বা তার কম্বিনেশন, আর এটার মধ্যে হচ্ছে অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রাল, স্ট্যাটিনস এবং এই এসি ইনহিবিটর বা এআরবি। যদি দেখা যায় যে এই সমস্ত ট্রিটমেন্টে কাজ না হয়, বুকে ব্যথা হতে থাকে, তখন তাকে কিন্তু রিভাস্কুলারাইজেশনের চিন্তা করতে হবে। দুটো মেথডস অফ রিভাস্কুলারাইজেশন আছে, একটা হচ্ছে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন, আর এটা হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। পিসি often provides excellent symptom control but does not improve survival. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে ক্রনিক স্টেবল অ্যানজাইনার ব্যাকগ্রাউন্ডে ইন পেশেন্টস উইথ ক্রনিক স্টেবল অ্যানজাইনা এই পিসিআই যদি রিং লাগানো হয়, স্টেন করা হয়, তাহলে ইট ডাজ নট ইমপ্রুভ সার্ভাইভাল, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সিমটম কন্ট্রোল করতে পারে। কারণ আমরা একটু আগে বলছি যে দুইটা উদ্দেশ্য তার চিকিৎসার, দুইটা উদ্দেশ্যের একটা কি, একটা হচ্ছে অ্যানজাইনা কন্ট্রোল, আর একটা হচ্ছে ইমপ্রুভ প্রগনোসিস বা সার্ভাইভাল। তো পিসিআইটা সার্ভাইভাল ইমপ্রুভ করতে পারে না, কিন্তু করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং যদি করা হয় সেটা কিন্তু আবার সার্ভাইভাল ইমপ্রুভ করে। সার্ভাইভাল ইজ ইমপ্রুভড বাই সিবিজি ইন সিমটোমেটিক পেশেন্টস উইথ এই সমস্ত কিছু কিছু কন্ডিশন, যেমন লেফট মেইন স্টেম যদি স্টেনোসিস থাকে বা 3 ভেসেল করোনারি আর্টারি ডিজিজ যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সিবিজি করতে হবে। তো আমরা এটা শেষ করলাম। অ্যাকিউট করোনারি সিনড্রোম সম্পর্কে একটু বলি। এখানে হচ্ছে যে অ্যাকিউটলি পেশেন্টটা প্রেজেন্ট করবে, এখানে ঘটনাটা কিন্তু এরকম যে এরকম একটা অ্যাথারোস্ক্লেরোটিক প্ল্যাক থাকবে, সেখানে একটা প্ল্যাক রাপচার বা প্ল্যাক এরোশন, এটা ধরা যাক প্ল্যাক রাপচার হয়ে, প্ল্যাক রাপচার হলে সাধারণত একটা বড় ধরনের একটা সেক্ষেত্রে অক্লুসিভ থ্রম্বাস হয়ে যেতে পারে, এটা ক্রস সেকশন, এটা লংজিটিউডাল সেকশন। এখানে তো প্ল্যাক এরোশনস, এই একটু প্ল্যাক এরোশনস দেখা যাচ্ছে, এখানে উইথ সুপারইম্পোজড একটা থ্রম্বাস ফর্মেশন হয়ে সাব অক্লুসিভ একটা অবস্ট্রাকশন হচ্ছে। তো এই ধরনের ঘটনাগুলি নন এসটি এলিভেশন এমআই কিংবা আনস্টেবল অ্যানজাইনা নিয়ে প্রেজেন্ট করে, আর এটা এসটি এলিভেশন এমআই নিয়ে প্রেজেন্ট করে। Acute coronary syndrome is a term that encompasses both unstable angina এবং acute myocardial infarction, যেটা আমরা অলরেডি বলছি। অনেকে পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞেস করতে আমরা করি বা অনেক স্যাররা করেন যে আনস্টেবল অ্যানজাইনাটা আসলে কি। আনস্টেবল অ্যানজাইনা তুমি যদি ডিফাইন করতে চাও তাহলে এভাবে বলতে হবে যে এটা একটা একটা অ্যাকিউট ইসকেমিক অ্যাকিউট করোনারি সিনড্রোমের একটা পার্ট, যেটা কিনা এই তিনটা জিনিস দ্বারা ক্যারেক্টারাইজড হয়। তিনটার যে কোনো একটা থাকতে পারে।
এটা হচ্ছে নিউ অনসেট সিভিয়ার অ্যাঞ্জাইনা থাকতে পারে, অথবা র্যাপিডলি ওয়ার্সেনিং অ্যাঞ্জাইনা। র্যাপিডলি ওয়ার্সেনিং অ্যাঞ্জাইনা মানে হচ্ছে অ্যাঞ্জাইনা অকার্স উইথ ইনক্রিজড ফ্রিকোয়েন্সি, বারে হয়, ডিউরেশন বেশি থাকে, ইন্টেন্সিটি বেশি হয়। হঠাৎ করে আগে একটা ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা ছিল, সেটার ব্যাকগ্রাউন্ডে ভালোই ছিল, তার হয়তো ৫০০ মিটার গেলে তার বুকে ব্যথা হতো। এখন আরো অল্প মানে পরিশ্রমে তার বুকে ব্যথা হয়। আগের দিনে হয়তো ৪ বার ধরতো, ২ বার ধরতো বা ১ বার ধরতো বা সপ্তাহে ১ বার ধরতো। এখন প্রতিদিন ধরে, ২ দিন পর ধরে। ফ্রিকোয়েন্সি বেশি, ডিউরেশন অনেকক্ষণ সময় ধরে থাকে এবং ইনটেনসিটি আগের চেয়ে বেশি প্রবলভাবে ধরে। এটা হচ্ছে র‍্যাপিডলি ওয়ার্সেনিং অ্যাঞ্জাইনা। আরেকটা হচ্ছে অ্যাঞ্জাইনা এট রেস্ট। ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনা কখনোই কিন্তু রেস্টে হবে না। যদি অ্যাঞ্জাইনা রেস্টে হয় তাহলে এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা হবে। এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে ইন অ্যাবসেন্স অফ মায়োকার্ডিয়াল ড্যামেজ। আনস্টেবল অ্যাঞ্জাইনার ডেফিনিশন হচ্ছে কোনো মায়োকার্ডিয়াল ড্যামেজ হবে না এবং ট্রোপোনিন আই এলিভেশন হবে না। সো আনস্টেবল অ্যাঞ্জাইনা ইজ ডায়াগনোসড অন দ্য বেসিস অফ ক্লিনিক্যাল হিস্ট্রি অ্যান্ড ইসিজি চেঞ্জেস। ইসিজি চেঞ্জেস গুলো টিপিক্যাল না, এসটিডি চেঞ্জেস থাকে, কিছু ডায়নামিক এসটিডি চেঞ্জ থাকে, পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। এজন্য আমরা বলি ডায়নামিক চেঞ্জেস। বাট দেয়ার ইজ নো ডিটেক্টেবল রাইজ অফ সিরাম ট্রোপোনিন। এটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনার বৈশিষ্ট্য। ট্রিটমেন্টের দিক দিয়ে কিন্তু আনস্টেবল অ্যাঞ্জাইনা এবং নন স্টেবল এলিভেশন এমআই মোটামুটি সেম ক্যাটাগরির চিকিৎসা, আমরা পরে দেখব। অন্যদিকে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইজ ক্যারেক্টারাইজড বাই এভিডেন্স অফ মায়োকার্ডিয়াল নেক্রোসিস। এখানে যেমন এভিডেন্স অফ মায়োকার্ডিয়াল নেক্রোসিস নাই, এখানে নেক্রোসিস থাকবে। সো দেয়ার উইল বি রাইজ ইন সিরাম ট্রোপোনিন আই ইন এ ক্লিনিক্যাল সেটিং কনসিস্টেন্ট উইথ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে যেকোনো কারণে যদি মায়োকার্ডিয়াল সেলগুলি ডেথ হয়, নেক্রোসিস হয়, তাহলে কিন্তু ট্রোপোনিন আই বাড়বে। যেমন ধরা যাক মায়োকার্ডাইটিস, বা এখন এই যে কোভিড-19 আক্রান্ত হয়ে দেখা যাচ্ছে যে মানে অনেক পেশেন্টের সিভিয়ার কোভিড যখন হয় তখন ট্রোপোনিন আই বেড়ে যাচ্ছে এবং সেগুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক রাপচার কিচ্ছু না, কারণ মানে অ্যানজিওগ্রাম করে দেখা যাচ্ছে নরমাল। তাহলে সেগুলি হচ্ছে কিন্তু ইসকিমিয়ার জন্য নয়। যেকোনো কারণে নেক্রোসিস হয়ে গেলে ট্রোপোনিন বাড়তে পারে। কিন্তু আমরা এমআই বলবো কখন? এই নেক্রোসিসটা যদি ইসকিমিয়ার জন্য হয়। এটা করোনা আর্টারি, যদি করোনা আর্টারির কোনো রোগের কারণে if there is decrease in the blood supply or absence of the blood supply এবং ব্লাড সাপ্লাই এর জন্য, ইন্টারাপশনের জন্য যদি ইসকেমিয়া হয়ে, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়ে যদি নেক্রোসিস হয়, তাহলে সেটাই হচ্ছে ইনফার্কশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিম্পটম হচ্ছে চেস্ট ডিসকমফোর্টটাই থাকবে, কিন্তু প্রলংড। ওইখানে চেস্ট ডিসকমফোর্ট সাধারণত ক্রনিক স্টেবল অ্যাঞ্জাইনাতে ২০ মিনিটের বেশি থাকে না, কম থাকে, কিন্তু এখানে ২০ মিনিটের বেশি সময় ধরে প্রলং চেস্ট পেইন থাকে। এটা থ্রটস, আর্মস, এপিগ্যাস্ট্রিয়াম বা ব্যাকে রিলেট করতে পারে। সাথে অ্যাংজাইটি বা ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, বলে যে আমি মারা যাব, আমাকে তাড়াতাড়ি বাঁচাও, আমার বুক ফেটে যাচ্ছে, এরকম যদি কোনো রোগী বলে তাহলে এটা কিন্তু এমআই সন্দেহ করতে হবে। নশিয়া এন্ড ভমিটিং, ব্রেথলেসনেস, কলাপস বা সিনকোপ, এই চিত্র নিয়ে প্রেজেন্ট করতে পারে। ফিজিক্যাল সাইন্স যেমন থাকে, সাইন্স অফ সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, সাধারণত এন্টিরিয়র এমআই এর ক্ষেত্রে এরকম সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয় এবং এইগুলা হচ্ছে প্যালোর, সোয়েটিং বা ট্যাকিকার্ডিয়া, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। সেন্স অফ ভ্যাগাল অ্যাক্টিভেশন, সাধারণত ইনফেরিয়র ওয়াল এমআই এর ক্ষেত্রে এরকম ভ্যাগাল অ্যাক্টিভেশন হয়, যেমন ভমিটিং এবং ব্র্যাডিকার্ডিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাছাড়া সাইন্স অফ ইম্পেয়ার্ড মায়োকার্ডিয়াল ফাংশন, এলভি ডিসফাংশন, যেমন ধরো হাইপোটেনশন, অলিগুরিয়া, কোল্ড পেরিফেরি, ন্যারো পালস প্রেশার, রেজ জেবিপি, S3, সফট বা কোয়াইট S1, ডিফিউজ অ্যাপিক্যালিক পালস লাংস ক্রিপিটেশন, মানে এগুলা এলভিএফ বা কার্ডিওজেনিক শক হয়ে গেলে হাইপোটেনশন বা শক নিয়ে কোল্ড পেরিফেরি, এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। দিস আর দি কমপ্লিকেশনস অফ অ্যাকিউট এমআই। সাইন্স অফ টিস্যু ড্যামেজ, ফিভার কিন্তু পাওয়া যেতে পারে। অনেকে দেখি আমরা যে অ্যাকিউট এমআই নিয়ে ভর্তি হচ্ছে, ফিভার, সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে আননেসেসারি। আমাকে দেখতে হবে যে এটা কি কোনো ইনফেকশন আছে কি নাই, বিকজ টিস্যু ড্যামেজ যেগুলো হয়, নেক্রোসিস যেগুলো হয়, এইগুলার থেকে কিন্তু ফিভার হতে পারে। সাইন্স অফ আদার কমপ্লিকেশনস, যেমন মেকানিক্যাল কমপ্লিকেশন, যেমন মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে। মানে একটা নেক্রোসিস হয়ে গেছে, তার অ্যাডজেসেন্ট যে পেরিকার্ডিয়াম, সেখানে পেরিকার্ডাইটিস হতে পারে। সো পেরিকার্ডিয়াল রাব নিয়ে প্রেজেন্ট করতে থাকতে পারে, এক্সামিনেশনে এই সাইন পাওয়া যেতে পারে। সো এইগুলি হচ্ছে এসএস এর পেশেন্টের, আমরা এই জিনিসপত্রগুলো দেখব। এসএস এর পেশেন্ট গুলা যখন আসে বুকে ব্যথা এরকম একটা পিকচার নিয়ে যখন আসে, সিসিইউতে যখন আসে বা আমাদের হাসপাতালে যখন আসে, তখন আমরা কিভাবে
তার ওয়ার্কআপ গুলা করি, সেই জিনিসগুলো একটু তোমরা দেখার চেষ্টা করো। পেশেন্টরা যখন চেস্ট পেইন নিয়ে আসলো, অ্যাকিউট চেস্ট পেইন অনেকক্ষণ ধরে আছে, তখন আমরা অ্যাকিউট করোনারি সিনড্রোম আমরা একটা ওয়ার্কিং ডায়াগনোসিস করি, ইনিশিয়াল ওয়ার্কিং ডায়াগনোসিস। এটা কিন্তু ফাইনাল ডায়াগনোসিস না, ইনিশিয়াল ওয়ার্কিং ডায়াগনোসিস। সাথে সাথে আমরা একটা ইসিজি করি, ইসিজি করেই আমরা যদি দেখি পারসিস্টেন্ট একটা এসটি এলিভেশন থাকে, তাহলে কিন্তু এসটি এলিভেশন এমআই আমরা বলে ফেলতে পারবো। এসটি এলিভেশন এমআই যদি মানে সাথে সাথে ডায়াগনোসিস হয়ে যায়, এটা আমাদের গাইডলাইনে বলা আছে যে 10 মিনিটের মধ্যে ইসিজি করতে হবে। তাহলে ইমিডিয়েট রিপারফিউশন স্ট্র্যাটেজিতে আমরা চলে যেতে পারবো, যেটা আইদার থ্রম্বোলাইসিস অথবা পিসিআই। পিসিআই ক্যাপেবল হসপিটালে যদি থাকেন, প্রেজেন্ট করেন, তাহলে 120 মিনিটের মধ্যে যদি উনি আসেন এবং দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন, তাহলে আমরা যদি ফেসিলিটি থাকে প্রাইমারি পিসিআই আমরা করে ফেলবো। আর যদি পিসিআই ক্যাপেবল ইনক্যাপেবল হাসপাতাল, নন ক্যাপেবল বা ক্যাপেবল না এরকম হাসপাতালে আসে এবং সেখান থেকে যদি পিসিআই ক্যাপেবল ট্রান্সফার 120 মিনিটের মধ্যে করা সম্ভব না হয়, তাহলে আমরা থ্রম্বোলাইসিস করে ফেলবো। যেমন স্ট্রেপ্টোকাইনেজ, টেনেকটিপ্লেজ, বিভিন্ন এগুলো আছে, এগুলোতে আমরা থ্রম্বোলাইসিস করে ফেলবো। এবং থ্রম্বোলাইসিস করার ব্যাপারে দেখতে হবে যে চেস্ট পেইন অনসেটের 12 ঘন্টার ভিতরে আসতে হবে। 12 ঘন্টার ভিতরে আসতে হবে। একটা শর্ত, দুইটা শর্ত হচ্ছে যে দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন ফর থ্রম্বোলাইসিস, যেমন হেমোরেজিক স্ট্রোকের হিস্ট্রি আছে কিনা, 3 মাসের মধ্যে অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক, ব্লিডিং পেপটিক আলসার বা আরো কোনো ব্লিডিং ডায়াথেসিস এরকম কোনো যদি হিস্ট্রি না থাকে, তাহলে আমরা তাকে থ্রম্বোলাইসিস করে ফেলবো। তো এই যে এমআই এর এসটিএমআই যে চিকিৎসাটা আমরা বললাম, এইটা হচ্ছে মানে ইমিডিয়েট ম্যানেজমেন্ট। আর বাকি যে ম্যানেজমেন্ট এসটি এলিভেশন এমআই এর রইলো, সেটা এসটি এলিভেশন নন এসটিএমআই এবং আনস্টেবল এঞ্জিনার সাথে যেটা বলবো সেটাও এই এসটি এলিভেশন এমআই এর বাকি চিকিৎসার সাথে কভার করবে। তো ইসিজি করার পরে যখন এটা হলো, আমরা এটা চিকিৎসাটা করলাম। যখন এসটি সেভেন এলিভেশন নাই, এসটি3 অ্যাবনর্মালিটি আছে অথবা নরমাল, এই সমস্ত ক্ষেত্রে তখন আমরা নেক্সট ইনভেস্টিগেশন করব যে বায়োমার্কারস, বিশেষ করে ট্রোপোনিন করা হয়। এই ট্রোপোনিন যদি নরমাল থাকে, ইসিজি নরমাল থাকে বা ইসিজিতে কোনো চেঞ্জ নাই, তখন আমরা এটাকে আনস্টেবল বা চেঞ্জ থাকতেও পারে, তখন এটাকে আনস্টেবল অ্যাঞ্জিনা বলবো, ট্রোপোনিন নরমাল। কিন্তু ট্রোপোনিন যদি রাইজ এন্ড ফল হয়, তখন আমরা তাকে নন এসটি এলিভেশন বলবো। এবং তখন এই যে ডায়াগনোসিসটা করা হলো, এটাকে রিফাইন্ড ডায়াগনোসিস হয়ে গেল। তো প্রথমে একটা ওয়ার্কিং ডায়াগনোসিস করা হয় অ্যাকিউট করোনারি সিনড্রোম, যে ওয়ার্কিং ডায়াগনোসিস when patient first present, and by doing these two investigation, ECG and troponin I, we refine the diagnosis, and then diagnosis becomes categorized as ST elevation MI, non-ST elevation MI, and unstable angina. ST elevation MI এর আর কোনো পরীক্ষা নিরীক্ষা ট্রোপোনিন দরকার হয় না, সরাসরি আমরা চিকিৎসাতে চলে যাব। থ্রোম্বোলাইসিস করার পরে বাকি চিকিৎসাগুলা নন ST elevation MI এবং আনস্টেবল অ্যাঞ্জিনার যে চিকিৎসা আমরা বলবো সেটার সাথে মিলে যাবে, একই চিকিৎসা। তো এমআই এর অনেক সময় জিজ্ঞেস করা হয় যে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারকশন ডায়াগনোসিস এর ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া গুলো হচ্ছে এরকম। অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারকশন বলতে এই নন এসটি এলিভেশন এমআই এবং এসটি এলিভেশন এমআই, এটা তো অলরেডি আসলে ডায়াগনোস হয়ে যায়। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এসটি এলিভেশন এমআই শুধুমাত্র মানে এসটি এলিভেশন শুধুমাত্র এসটি এলিভেশন এমআই তে হয় না, অনেক কারণে কিন্তু এসটি এলিভেশন হতে পারে। পেশেন্টের চেস্ট পেইন যদি টিপিক্যাল থাকে, তাহলে টিপিক্যাল চেস্ট পেইন এবং এসটি এলিভেশন মিলে ডায়াগনোসিস হয়ে যাবে। কিন্তু যদি ডাউট থাকে যে চেস্ট পেইনটা আসলে ইসকেমিক কিনা, তাহলে কিন্তু ডায়াগনোসিস উইল বি ইন ডাউট। এই জন্যই এই ক্রাইটেরিয়াটা সেট আপ করা হয়েছে। এটা বলছে যে ডিটেকশন অফ রাইজ এন্ড ফল, ট্রোপোনিনটা রাইজ করতে হবে এবং ফল করতে হবে, যেটা এইখানে দেখানো হচ্ছে। দেখো এখানে এই গ্রাফটা, এই যে ট্রোপোনিন আই, এটা হচ্ছে আর্লি কার্ডিয়াক ট্রোপোনিন কাইনেটিক্স ইন পেশেন্টস উইথ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনজুরি ইনক্লুডিং অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারশন। এই গ্রাফটা দেখো, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারশন, এখানে টাইম আর এখানে কার্ডিয়াক ট্রোপোনিনে দেখানো হচ্ছে। সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে তারপরে আবার আস্তে ধীরে ধীরে এই যে রাইজ এবং ফল। কিন্তু অন্য কারণে, এটা হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফারশন, অন্য কারণে যদি ক্রনিক মায়োকার্ডিয়াল ইনজুরি হয় যেমন মায়োকার্ডিটিস, সেখানে কিন্তু রাইজ এন্ড ফল থাকবে না, সেখানে একটা লেভেল মেইনটেইন করবে, রাইজ এন্ড ফল থাকবে না, একটা সাস্টেইন লেভেল থাকবে ডিউরিং দি পিরিয়ড অফ ইলনেস। এই জিনিসটা ইম্পর্টেন্ট। তাহলে ডিটেকশন অফ রাইজ এন্ড ফল অফ কার্ডিয়াক বায়োমার্কার ভ্যালু, প্রিফারেবলি ট্রোপোনিন, উইথ অ্যাটলিস্ট ওয়ান ভ্যালু অ্যাবাভ 99 পার্সেন্টাইল, মানে হাইয়েস্ট পার্সেন্টাইলের একটা ভ্যালু উপরে যদি উঠে, সেইটার সাথে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য ফলোইং, এই রাইজ এন্ড ফলের সাথে সিমটমস অফ ইসকেমিয়া, তার মানে চেস্ট পেইন, যেটা চেস্ট ডিসকমফোর্ট যেটা ডেসক্রাইব করা হলো অ্যাকিউট করোনারি সিনড্রোমের, সেটা,
তার সাথে এই ইসিজি চেঞ্জ গুলা থাকতে পারে। নিউ অর প্রিজিউমেবলি নিউ significant STT changes or LBB অথবা development of new QFs, pathological QFs on the ECG। তার মানে এখানে তিনটা জিনিস আমরা বলতে পারি। একটা হচ্ছে যে হিস্ট্রি, সিম্পটমস অফ ইসকিমিয়া থাকতে হবে, ইসিজি চেঞ্জেস থাকতে হবে। এই দুটোর যে কোনো একটা, তার সাথে ট্রোপোনিন এলিভেশন থাকতেই হবে। দিস ইজ এ মাস্ট। এমআই ডায়াগনোসিস করার জন্য ট্রোপোনিন এলিভেশন ইজ এ মাস্ট। তার সাথে at least one of the following সিম্পটমস, ক্লিনিক্যাল অথবা ইসিজি চেঞ্জেস থাকতে হবে। তাহলে আমরা অ্যাকিউট এমআই ডায়াগনোস করতে পারবো। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ইসিজি করব, যেটা ইনিশিয়ালি নরমাল থাকতে পারে। নরমাল ইসিজি ডাজ নট এক্সক্লুড এমআই। কোন রোগীর চেস্ট পেইন হয়ে গেলে ইসিজি যদি নরমাল থাকে, ডু নট টেল দ্যাট ইউ আর নরমাল, ইউ হ্যাভ গট নো হার্ট ডিজিজ, ইউ হ্যাভ নো হার্ট অ্যাটাক বলা যাবে না। ইভেন অ্যাকিউট মাইগ্রেন ইনফাকশনের আর্লি আওয়ার্সে, আর্লি পিরিয়ডে ইনিশিয়ালি ইসিজি মে বি নরমাল, and that's why repeat ECG are very important. ST সেগমেন্ট এলিভেশন থাকতে পারে, তখন ST এলিভেশন এমআই ডায়াগনোসিস করা যাবে। নিউ এলবিবি থাকতে পারে, STT চেঞ্জেস থাকতে পারে, নন স্টিল সেগমেন্ট এলিভেশন এমআই কিংবা আনস্টেবল এজেন্ট এটা থাকতে পারে। কার্ডিয়াক বায়োমার্কারস আমরা করব, যেটা বললাম যে সিরাম ট্রোপোনিন আই এটা ইনক্রিজ করে উইদিন 3 to 6 আওয়ার্স, পিক এট 36 আওয়ার্স, 3 দিনের মাথায় পিক করবে, এন্ড রিমেইনস এলিভেটেড আপ টু 2 উইকস, দুই সপ্তাহ পর্যন্ত কিন্তু সে থাকবে, তারপরে সে আবার আনডিটেক্টেবল হয়ে যাবে। ফুল ব্লাড কাউন্ট, সিআরপি এগুলো আমরা করবো, লিউকোসাইটোসিস পাবো, রেজড সিআরপি পাবো। তোমাদের পরীক্ষার সময় তোমরা যখন প্রশ্ন এরকম একটা দেয় যে ইনভেস্টিগেশন কি কি করবা, তখন শুধু ইনভেস্টিগেশন নাম লিখলে হবে না। what are the findings of that investigation in particular setting? You have to mention that finding also. লিপিড প্রোফাইল উইদিন 24 আওয়ার্স অফ প্রেজেন্টেশন করতে হবে, সেখানে আমরা এলিভেটেড এলডিএল পেতে পারি, ট্রাইগ্লিসারাইড বেশি পেতে পারি। ইকোকার্ডিওগ্রাফি করে এটা বিফোর ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল আমরা সাধারণত করি। এটা এলভি ইজেকশন ফ্র্যাকশন আমরা দেখি, যেটা কমে যেতে পারে। আদার কমপ্লিকেশন সেটা দেখবো আমরা। করোনারি এনজিওগ্রাফি আমরা করতে পারি লাস্টে। এটা কোন ধরনের এমআই? কেউ একজন আনমিউট করে বলো দেখি, হুইচ ওয়াল এমআই ইজ দিস? স্যার ST এলিভেটেড এমআই। হ্যাঁ, কোন ওয়াল? স্যার অ্যান্টেরিয়র ওয়াল। ভেরি গুড, বিকজ V1 V2 V3 V4 এখানে আছে অ্যান্টেরিয়র ওয়াল। এখন এইটা কোন ওয়াল এমআই? ইনফেরিয়র ওয়াল 2 3 এবং এভিএফ এ আছে, তাই না? হ্যাঁ, এখানে এসটি এলিভেশন আছে। এখানে বলতে হবে অ্যাকিউট এসটি এলিভেশন এমআই ইনফেরিয়র ওয়াল। এই টোটালটা বলতে পরীক্ষার সময় কিন্তু তোমাদের এমআই এর ইসিজি কিন্তু থাকে। থ্যাংক ইউ, তোমরা পারলে। সো আমরা চলে আসছি এখানে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট করোনারি সিনড্রোম, আনস্টেবল এনজিও বা নন এসটি এলিভেশন এমআই, এবং এসটি এলিভেশন এমআই তেও থ্রোম্বোলাইসিসের পরে, মানে ওইটার পরে বাকি যে চিকিৎসাগুলো দেওয়া হয় এগুলাই। তো আমরা বলতেছি যে পেশেন্টগুলোকে সিসিতে অ্যাডমিশন দিতেই হবে মাস্ট, এবং ম্যানেজমেন্ট ইজ গাইডেড বাই রিস্ক স্ট্র্যাটিফিকেশন। এবং রিস্ক স্ট্র্যাটিফিকেশন কিছু টুলস আছে, যেমন টিমি স্কোর, থ্রোম্বোলাইসিস ইন মায়োকার্ডিয়াল ইনফারকশন স্কোর, অথবা গ্রে স্কোর, গ্লোবাল রেজিস্ট্রি ফর অ্যাকিউট করোনারি ইভেন্ট স্কোর। এই দুইটা মানে খুব মানে বিখ্যাত স্কোর আছে, এগুলির মাধ্যমে রিস্ক স্ট্র্যাটিফাই করা হয়। হাই রিস্ক যেগুলা পেশেন্ট, সেগুলাকে কিন্তু সরাসরি করোনারি এনজিওগ্রাফি এবং রিভাস্কুলারাইজেশনের জন্য নিয়ে যাওয়া হয়, এবং লো রিস্ক যেগুলো সেগুলো সাধারণত এই যে নিচে যে বলা হচ্ছে মেডিকেল থেরাপি, এগুলো দেওয়া হয়। হাই রিস্ক যেগুলো সেগুলো মেডিকেল থেরাপি দেওয়া হয়, এবং তারপরে তাদেরকে করোনারি এনজিওগ্রাম করে রিভাস্কুলারাইজেশনের মধ্যে নেওয়া হয়। আর মডারেট রিস্ক যেগুলো সেগুলা ফলো আপ করা হয়, যদি দেখা যায় পেইন সেটেল করে লো রিস্কে চলে যায়, তখন লো রিস্কের পাথওয়েতে। আর হাই রিস্কে যদি থাকে, সে মানে পেইন বা সিমটম সাবসাইড করছে না বা কমপ্লিকেশন অ্যাপিয়ার করছে, রিকারেন্স ইসকেমিয়া হচ্ছে, তখন তাকে কিন্তু রিভাস্কুলারাইজেশন করোনারি ইন্টারভেনশন লেখা আছে লাস্টে। করোনারি ইন্টারভেনশন, করোনারি রিভাস্কুলারাইজেশন ইজ রিকমেন্ডেড হাই রিস্ক পেশেন্টস এন্ড অলসো সাম মিডিয়াম রিস্ক পেশেন্টকে করা হয়। তো রিস্ক স্ট্র্যাটিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে অক্সিজেন দেওয়া হয় যদি অক্সিজেন স্যাচুরেশন 90 এর নিচে থাকে বা শ্বাসকষ্ট হয়। সাবলিঙ্গুয়াল জিটিএন দেওয়া হয়, অ্যানালজেসিক থেরাপি, আইভি মরফিন, বিটা ব্লকার্স ও এনজিওলাইটিক, বিকজ ইট রিডিউসেস দ্য ডিমান্ড অফ অক্সিজেন নিডটা কমে যায়, এই জন্য বিটা ব্লকার্স গুলো দেওয়া হয়। এটা ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যে শুরু করা হয়। হার্ট ফেলিউর থাকলে পরে শুরু করা হয়, বা ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক এগুলি যদি থাকে তাহলে কিন্তু আবার দেওয়া হয় না। কন্ট্রাইন্ডিকেশন মাথায় রাখতে হবে। অ্যান্টিপ্লেটলেটস এর মধ্যে আমরা জানি যে এমআই এর ক্ষেত্রে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, চিউবুল অ্যাসপিরিন দেওয়া হয়, দেন 75 মিলিগ্রাম ওরালি ডেইলি আমরা মেইনটেইন করব আপ টু হোল লাইফ।
আর ক্লোপিডোগ্রেল 300 মিলিগ্রাম লোডিং ডোজ দিব, তারপর 75 মিলিগ্রাম ডেইলি দিব। এটা 1 বছর পর্যন্ত দেওয়া হয়। অ্যান্টিকোগুলেন্ট থেরাপি দেওয়া হয়, কারণ আমরা এখানে দেখছি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেকটা রাপচার করে থ্রোম্বাস ফরমেশন হয়। প্রথমে প্লেটলেট এগ্রিগেশন করে, এইজন্য অ্যান্টিপ্লেটলেট দেওয়া হয়। এরপরে থ্রোম্বাস তৈরি হয়, এইজন্য কিন্তু ওই অ্যান্টিকোগুলেন্ট থেরাপি দেওয়া হয় এবং থ্রোম্বোলাইটিক্স আগে দেওয়া হয়েছে। কিন্তু আনস্টেবল এনজাইম এবং নন স্টেবল এলিভেশনের মধ্যে কিন্তু থ্রোম্বোলাইটিক থেরাপি দেওয়া হয় না, এটা মনে রাখতে হবে। এখানে কিন্তু শুধু অ্যান্টিকোগুলেন্ট। Subcutaneous enoxaparin for the duration of hospitalization 1 milligram per kg body weight subcutaneously every 12 hours. High intensity statin therapy এবং পরে করোনা ইন্টারভেনশন। এই হচ্ছে টোটাল ম্যানেজমেন্ট, যেটা কিনা আমরা বলতেছি যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট, আর্লি ম্যানেজমেন্ট সিসিতে যেটা করা হয়। এবং সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট গুলি হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন ড্রাগ থেরাপি, যেমন অ্যান্টিপ্লেটলেট ড্রাগগুলি দুইটাই যেটা দেওয়া হলো অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, এগুলি 1 ইয়ার দুটি কন্টিনিউ করা হয়, তারপরে অ্যাসপিরিন লাইফ লং কন্টিনিউ করা হয়। বিটা ব্লকার্স, এসি ইনহিবিটরস বা এআরবি বা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট এগুলো দেওয়া হয়। হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন এগুলো কন্টিনিউ করা হয়। এবং রিস্ক ফ্যাক্টর মডিফিকেশন, লাইফস্টাইল ইন্টারভেনশন বা কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন এগুলা, যেমন স্মোকিং সেসেশন, টোবাকো সেসেশন, এটা একই জিনিস। টোবাকো মানে অন্য কোনো নন স্মোকিং যদি থাকে, ডায়েট এবং নিউট্রিশনের ব্যাপারে খেয়াল দেওয়া হয় এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এইগুলি হয়তো কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের মাধ্যমে এইগুলো দেওয়া হয়। এটা হচ্ছে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট। and these are the actually treatment protocol. হার্ট ফেলিউরের ব্যাপারে আমরা অলরেডি আমরা সবাই জানি, লেখাপড়া তো করছি আমরা সবাই। তো একটু দেখি, পরীক্ষার জন্য কিন্তু এরকম একটা ক্লিনিক্যাল কেস দিয়ে দিতে পারে যে এই 50-year-old একজন মেল প্রেজেন্টেড উইথ ব্রেথলেসনেস, তার হয়তো অ্যাঙ্কেল ইডিমা আছে বা কিভাবে আমরা প্রসিড করব। এটার আমরা সংজ্ঞা অলরেডি জানি যে হার্ট ফেলিউর ইজ এ কমপ্লেক্স সিনড্রোম দ্যাট ক্যান রেজাল্ট ফ্রম এনি স্ট্রাকচারাল অর ফাংশনাল কার্ডিয়াক ডিসঅর্ডার, যেটার কারণে that impairs the ability of the heart to function as a pump ফাংশনটা সমস্যা হয় এবং যার কারণে ফিজিওলজিক্যাল সার্কুলেশনটা সে মেইনটেইন করতে পারে না। কতগুলো টার্মিনোলজি ইউজ করা হয়। হার্ট ফেলিউর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। ইজেকশন ফ্র্যাকশন একটা সিস্টোলিক ফাংশন মাপার ক্যাপাসিটি, সিস্টোলিক ফাংশন, এটা কিন্তু ডায়াস্টোলিক ফাংশন মাপে না, সিস্টোলিক ফাংশন। এটা যদি 40% এর নিচে চলে আসে তাহলে আমরা এই টার্মটা ইউজ করি, দ্যাট ইজ রিলেটেড টু ইএফ, হার্ট ফেলিউর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। এটা হচ্ছে হার্ট ফেলিউর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন, এটাকে বলা হয় HFpEF। এটা 50% এর বেশি থাকবে, নরমালি হচ্ছে 60%, 50 to 650 একটু কম আর কি, 60% হচ্ছে নরমাল। এবং এর মাঝামাঝি যেটা, এটা বলা হয় যে হার্ট ফেলিউর উইথ মিড রেঞ্জ ইজেকশন ফ্র্যাকশন। এটা 40 থেকে 49 মানে মাঝখানের যে গ্রুপটা, এই গ্রুপটাকে বলা হয় হার্ট ফেলিউর প্রিজার্ভ মিড রেঞ্জ ইজেকশন ফ্র্যাকশন। তো বেশিরভাগ লিটারেচারে এই দুটি বলা হয়, যে একটা রিডিউসড আর একটা প্রিজার্ভ। এই দুটো তোমাদের এই দুটো জানলেই হবে, এরকম টার্মিনোলজি ইউজ করা হয়। রিলেটেড টু দ্য টাইম কোর্স, যেমন নিউ অনসেট হার্ট ফেলিউর হতে পারে, ক্রনিক হার্ট ফেলিউর হতে পারে, এরকম কতগুলো সিনড্রোমে ভাগ করা হয় যেভাবে প্রেজেন্ট করে রোগীরা। হঠাৎ করে তার শ্বাসকষ্ট করে একটা যদি কেউ প্রেজেন্ট করে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, কিংবা যদি ক্রনিক পেশেন্ট হয় তাহলে অনেক দিন ধরে সে ভুগতেছে, ওয়াক্সিং এন্ড ওয়াইনিং বাড়ছে কমছে, তাহলে এটা ক্রনিক। এটা নিউ অনসেট যখন প্রথমবার প্রেজেন্ট করলো। অ্যাকিউট বলা হয় যখন একটা ক্রনিক পেশেন্ট হঠাৎ করে আবার খারাপ হয়ে প্রেজেন্ট করতে পারে, সেটা অ্যাকিউট। ভালো হয়ে যখন বাসায় গেল সেটাকে স্টেবল বলা হয়, ওরসেনিং বলা হতে পারে। হার্ট ফেলিউর লোকেশন অফ দি ভেন্ট্রিকল, যেমন লেফট হার্ট যদি শুধু ফেল করে, লেফট হার্ট ফেলিউর, রাইট হার্ট ফেলিউর বা কম্বাইন্ড, এই ধরনের টার্মিনোলজিগুলি ইউজ করা হয় বিভিন্ন সময়। তো আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা দেখি যে আমাদের জন্য শুধুমাত্র দরকার অনেক সময় যে অ্যাকিউট হার্ট ফেলিউর, এই যে বড় করে দেওয়া হয়েছে অ্যাকিউট হার্ট ফেলিউর, ক্রনিক হার্ট ফেলিউর, আর হচ্ছে লেফট হার্ট বা রাইট হার্ট বা কনজেস্টিভ হার্ট ফেলিউর বা কম্বাইন্ড হার্ট ফেলিউর, এইগুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো কজ অফ হার্ট ফেলিউরের মধ্যে যে কোনো হার্ট ডিজিজ কিন্তু হার্ট ফেলিউর মানে হার্ট ফেলিউর হতে পারে। অলমোস্ট অল হার্ট ডিজিজ মে লিড টু হার্ট ফেলিউর। মেইন কজগুলি হচ্ছে তিনটা, একটা ইসকেমিক হার্ট ডিজিজ, কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি বিশেষ করে, এবং হাইপারটেনশন। এই তিনটা হচ্ছে মেইন কজ। আর আদার কজের মধ্যে এখানে কার্ডিওমায়োপ্যাথি ডাইলেটেডটা বলা হয়েছে, এখানে অন্য কার্ডিওমায়োপ্যাথি যেমন হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, ভালভুলার হার্ট ডিজিজ, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, এগুলো কনজেনিটাল হার্ট ডিজিজ, এএসডি, বিএসডি, পিডি,
hyperdynamic circulation due to thyrotoxicosis, right heart failure যে কোনো কারণে পালমোনারি হাইপারটেনশন থেকে যদি হয়, অ্যারিথমিয়া, পারসিস্টেন্ট অ্যারিথমিয়া যদি থাকে, হয়তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন অনেকদিন ধরে আছে, তাহলে তার কিন্তু অ্যারিথমিয়া ইনডিউসড হার্ট ফেলিউর হয়ে যেতে পারে। মায়োকার্ডাইটিস, অনেক সময় ভাইরাস দিয়ে মায়োকার্ডাইটিস হয়। এখন এই যে কোভিড-19 ভাইরাস দিয়ে কিন্তু মায়োকার্ডাইটিস অনেকের হার্ট ফেলিউর হয়, অনেক মারা যাচ্ছে পেশেন্ট কিন্তু মায়োকার্ডাইটিস হতে পারে। কোভিড-19 যে কোনো ভাইরাল মায়োকার্ডাইটিস হয়, এই হার্ট ফেলিউর হয়ে শ্বাসকষ্ট, অ্যাকিউট হার্ট ফেলিউর হয়ে পেশেন্ট কিন্তু সার্ভাইভ করে না, মারা যেতে পারে। পেরিকার্ডিয়াল ডিজিজের কারণে অনেক সময় হার্ট ফেলিউর হয়। So these are the three main causes. Ischemic heart disease is the topmost and most important cause of heart failure, cardiomyopathy, hypertension. কিভাবে প্যাথোফিজিওলজিটা হয়? হার্ট ফেলিউর যখন হয় তখন আমরা আগেই বলছি যে পাম্প ফাংশনটা পাম্প করতে পারে না ব্লাড, সেই জন্য কার্ডিয়াক আউটপুটটা কমে যায়। কার্ডিয়াক আউটপুট কমে গেলে তোমরা জানো যে কতগুলা শরীরের ভিতরে যে কতগুলা সিস্টেম আছে যেগুলা অ্যাডাপটিভ চেঞ্জ করে। আমাদের বেঁচে থাকার জন্য যারা অ্যাডাপ্টেশন করতে চায়, যে সমস্ত সিস্টেমগুলো গড়ে উঠছে throughout the periods of evolution, সেগুলা comes into play। যেমন রেনিন এনজিওটেন্সিন সিস্টেম, রেনাল ব্লাড ফ্লো যদি কমে যায় রেনিন তৈরি হয়, তারপরে এনজিওটেন্সিন অ্যালডোস্টেরন মেকানিজমে এইটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। কিংবা ব্লাড প্রেশার রেগুলেশনের সময় আমরা পড়ছি যদি ব্লাড প্রেশার কমে যায় তখন ব্যারোরিসেপ্টর থেকে সিম্প্যাথেটিক একটা আউটফ্লো বাড়ে, বেড়ে ভেজোকনস্ট্রিকশন হয়ে ব্লাড প্রেশারটা বাড়ে। এটা আমরা কাইটোনেই পড়ছি। সো এই দুইটা সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়, যে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার জন্য রেনাল ব্লাড ফ্লো কমে গেলে এইটা অ্যাক্টিভেটেড হয়, ব্লাড প্রেশার কমে গেলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেট হওয়ার কারণে ভেসোকনস্ট্রিকশন হয়, রেনিন এনজিওটেন্সিন সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার কারণে সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হয়, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে, সো ব্লাড প্রেশারটা বাড়ে। বডি চিন্তা করতেছে আমার প্রেশার তো কমে গেছে, আমাকে এটা বাড়াতে হবে, সেই জন্য সেই দুইটা সিস্টেম অ্যাক্টিভেট করে এগুলা বাড়ায়। কিন্তু তাতে করে হয় কি আফটার লোডটা বেড়ে যায়। আফটার লোডটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু এটা হার্টের উপর আবার চাপ পড়ে যায়, কারণ এই আফটার লোডের এগেইনস্টই হার্টকে কিন্তু পাম্প করতে হয়। সেই জন্য হার্টের যে অক্সিজেন কনজাম্পশন বাড়তে থাকে এবং হার্টের যে হার্ট ফেলিউর গুলা সেগুলা রিমডেলিং হয় এবং হার্ট ফেলিউর অ্যাক্টিভেট করতে থাকে। এবং এই ভিশাস সাইকেল, মানে যেটা আমাদের শরীরে অ্যাডাপটিভ চেঞ্জ হয়, সেটাই আলটিমেটলি এটাকে বলে ম্যাল অ্যাডাপটিভ চেঞ্জ, এটা আমাদের ক্ষতি করতে থাকে। সো কোথায় বন্ধ করতে হবে সেটা জানে না আমাদের বডিটা। নিরন্তরই যেহেতু এই হার্ট ফেলিউরটা রিমুভ হচ্ছে না, সেই এইটার পারসিস্টেন্টলি রয়ে যাচ্ছে, সেই জন্য এইটা আমাদের বডি সবসময় এই সাইকেলটা ইউজ করে যাচ্ছে। সেই জন্য চিকিৎসার অংশ হিসেবে যদি আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মানে ব্লক করতে পারি, যেমন বিটা ব্লকার দিয়ে, কিংবা রেনিন এনজিওটেন্সিন সিস্টেম যদি ব্লক করতে পারি যেমন এসি ইনহিবিটর বা এআরবি দিয়ে, তাহলে কিন্তু দেখা যায় এই রোগীগুলো ইমপ্রুভ করে এবং চিকিৎসায় কিন্তু এই দুইটা সিস্টেম ব্লকারের চিকিৎসায় চলে আসছে। এবং এখানে যে ওয়াটার রিটেনশন, সল্ট রিটেনশন হয়ে ইডিমা হয়, সেই জন্য দেখবে যে ডায়োটিক দেওয়া হয়। এই যে চিকিৎসার অংশ এখান থেকে প্যাথোফিজিওলজি। এই জন্য প্রত্যেকটা রোগের যদি প্যাথোফিজিওলজি আমরা ভালো করে বুঝি, তাহলে তার চিকিৎসা কোন ড্রাগ বা কি ব্যবহার করা হবে সেটা আমরা বুঝতে পারি। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে আমরা যেমনটা বললাম যে হার্ট ফেলিউর উইথ এখানে ডায়াগনোসিস অফ হার্ট ফেলিউর ইএসসি গাইডলাইন, হচ্ছে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইনে বলা হচ্ছে যে দুটো মেইন টার্মিনোলজি, যেটা ইজেকশন ফ্র্যাকশনের উপর ভিত্তি করে আমরা একটু আগে দেখলাম, যে হার্ট ফেলিউর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন এবং হার্ট ফেলিউর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন কিভাবে ডায়াগনোসিস করা হয়। এই তিনটা জিনিস কমন, এখানে তিনটা জিনিস লাগবে, এখানে চারটা জিনিস লাগবে। প্রথমত হচ্ছে সিমটমস টিপিক্যাল অফ হার্ট ফেলিউর থাকতে হবে, সাইন্স টিপিক্যাল অফ হার্ট ফেলিউর থাকতে হবে, যেটা একটু পরেই আমরা দেখব। এখানে যে সিমটম সাইন লেফট এবং রাইট হার্টের কি কি সাইন থাকবে সেটা আমরা জানি, আবার ডিসকাস করব। এই সিমটম সাইন থাকতে হবে এবং রিডিউসড লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন ইকোকার্ডিওগ্রাফিতে ডেমনস্ট্রেট করতে হবে, যেটা 40% এর নিচে, তাহলেই আমরা ডায়াগনোস করে ফেলতে পারবো। আর প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন কিভাবে হবে? এখানে তো ইকো করলে দেখা যাবে যে নরমাল ইজেকশন ফ্র্যাকশন, তাহলে হার্ট ফেলিউর কিভাবে বলবো? তখন এই গাইডলাইনে বলতেছে যে হ্যাঁ, এটা বলা যাবে যদি সিমটম থাকে এবং সাইন্স থাকে টিপিক্যাল অফ হার্ট ফেলিউর, তার সাথে নরমাল বা অনলি মাইল্ডলি রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন থাকবে, তার সাথে 4 নম্বর ফ্যাক্টরটা থাকতে হবে যে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, রিলিভেন্ট স্ট্রাকচারাল হার্ট ডিজিজের এভিডেন্স থাকতে হবে, যেমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট এট্রিয়াল এনলার্জমেন্ট বা ডায়াস্টোলিক ডিসফাংশন, এগুলো ইকোকার্ডিওগ্রাফিতে পাওয়া যায়। এই এভিডেন্স যদি থাকে তাহলে আমরা হার্ট ফেলিউর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন ডায়াগনোস করে ফেলতে পারবো। এখন আমরা দেখি যে লেফট হার্ট ফেলিউর এবং রাইট হার্ট ফেলিউরের যে সাইন সিমটমের
কি পার্থক্য? লেফট হার্ট ফেইলিউর দেখো এখানে সিম্পটম গুলো আমরা জানি সবাই, ডিসনিয়া, হ্যাঁ, প্রোগ্রেসিভ ডিসনিয়া থাকে এবং ডিসনিয়া বিভিন্ন ক্যাটেগরি আমরা হিস্ট্রি নেওয়ার সময় আমরা জানি যে প্যারক্সিমাল নকটার্নাল ডিসনিয়া থাকতে পারে, অর্থোপনিয়া থাকতে পারে, ড্রাই কাফ থাকতে পারে বিকজ অফ পালমোনারি এডিমা। তো এগুলো হচ্ছে সিম্পটম থাকে লেফট ভেন্ট্রিকুলার। লেফট ভেন্ট্রিকুলার পিছনে হচ্ছে লাংস, কাজে লাংসে যখন পালমোনারি এডিমা হয়ে যাবে তখন এই জিনিসপত্রগুলো অ্যাপিয়ার করবে। সায়েন্সের মধ্যে ট্যাকিপনিয়া, শ্বাস বারে বারে ফেলবে, লাংসে বেজাল ক্রিপিটেশন এবং S3 পাওয়া যেতে পারে, গ্যালোপ্রিদম পাওয়া যেতে পারে। সো লেফট হার্ট ফেলিউরে এই সাইন সিম্পটম পাওয়া যাবে। রাইট হার্ট ফেলিউরে কিরকম থাকে? অ্যানোরেক্সিয়া থাকে, নসিয়া থাকে, নকচুরিয়া থাকে, সোয়েলিং অফ দ্য লেগস থাকে এবং সায়েন্সের মধ্যে ডিপেন্ডেন্ট এডিমা, এটা যদি পেশেন্ট মানে অ্যাম্বুলেন্ট থাকে তাহলে অ্যাঙ্কেল এডিমা, আর যদি পেশেন্ট বেড রিডেন থাকে তাহলে অনেক সময় অ্যাঙ্কেল এডিমার সাথে স্যাক্রাল এডিমাও থাকতে পারে। এইগুলিকে বলা হয় স্যাক্রাল এডিমা, মানে রিকাম্বেন্ট পজিশন যারা বেড রিডেন, এগুলিকে বলা হয় ডিপেন্ডেন্ট এডিমা। And this dependent edema is very important sign of right heart failure. Raised JVP এবং হেপাটোমেগালি, এই হেপাটোমেগালি থাকার কারণেই কিন্তু অনেক সময় অ্যানোরেক্সিয়া নসিয়া হয় এবং এই ডিপেন্ডেন্ট এডিমা থাকার কারণে যখন সারাদিন সে চলাচল করলো তখন কিন্তু এডিমা থাকলো, মানে সে যেটা থাকে সেটা থাকলো, যখন শুয়ে পড়ে তখন হরাইজন্টাল হওয়ার কারণে এডিমা ফ্লুইডগুলো মোবিলাইজ করে হার্টের ভিতর দিয়ে আবার সে শরীর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে কিডনি দিয়ে, ওই রাতে তখন নকচুরিয়া হয়, swelling of the legs নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। সো দিজ আর দি টিপিক্যাল সিমটমস এন্ড সাইন্স, এবং এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন করতে পারে যে একটা পেশেন্ট আসলো এই নিয়ে কিভাবে তুমি মানে ইভালুয়েট করবা, তখন এগুলি কাজে লাগবে। সিরাম ইউরিয়াটা বাড়তে পারে, ক্রিয়েটিনিন বাড়তে পারে যেহেতু ব্লাড ফ্লো টু দ্য কিডনি কমে যাচ্ছে, হেমোগ্লোবিন, এগুলো আমরা তোমাদের সময় নাই, একটু তাড়াতাড়ি যাচ্ছে। হিমোগ্লোবিন, থাইরয়েড ফাংশন টেস্ট, ইসিজি, চেস্ট এক্সরে, বিএনপিটা বাড়ে, এটা আমাদের মাথা রাখতে হবে, ইকোকার্ডিওগ্রাফি। মেডিকেল থেরাপির মধ্যে অ্যাকচুয়ালি যদি অ্যাকিউট পালমোনারি এডিমা বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের চিকিৎসা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, হাসপাতালে ভর্তি করতে হবে, পেশেন্টকে প্রপড আপ বা সিট আপ করতে হবে টু রিডিউস পালমোনারি কনজেশন। আমরা যদি বসাই পেশেন্টকে, পায়ের দিকে যদি ফ্লুইড গুলা ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে সার্কুলেশন গুলি যদি গ্র্যাভিটির কারণে পায়ে যদি থাকে, জমে যায়, সেদিকে যদি থাকে তাহলে লাংস কিন্তু কম্পারেটিভলি তার পালমোনারি কনজেশনটা কমে যাবে। অক্সিজেন আমরা দিব, হাই ফ্লো অক্সিজেন, হাই কনসেন্ট্রেশন অক্সিজেন, নাইট্রেট দিব, বিশেষ করে আইভি জিটিএন ভেসোডাইলেটেশন করা হয়, এবং লুপ ডায়োটিক যেমন ফ্রুসেমাইড 50 to 100 মিলিগ্রাম আইভি দেওয়া হয়। এবং ক্রনিক হার্ট, এটা হচ্ছে অ্যাকিউট হার্ট ফেলিউর বললাম। ক্রনিক হার্ট ফেলিউরের ক্ষেত্রে জেনারেল মেজার্স, ড্রাগ থেরাপি, ট্রিটমেন্ট অফ দ্য কজ এবং ডিভাইস এবং প্রসিডিউরস। খুব দ্রুত আমি শেষ করে দিচ্ছি। জেনারেল মেজার্স এর মধ্যে পেশেন্ট এডুকেশন দিতে হয়, পেশেন্টের ওজন হয়তো নিতে হয় কারণ সোয়েলিং থাকে, ফ্লুইড লোডিং থাকে, এগুলো ট্রিটমেন্টে আস্তে আস্তে কমতেছে কিনা, এবং সল্ট রেস্ট্রিকশন, এগুলো হচ্ছে জেনারেল মেজার্স। আর ড্রাগের মধ্যে লুপ ডায়োটিক্স দেওয়া হয়। আমরা আগেই বলছি যে সল্ট এন্ড ওয়াটার রিটেনশন করে, যেহেতু রেনিন এনজিওটেনসিন সিস্টেম অ্যাক্টিভেশন হয়, লুপ ডায়োটিক দিলে ইমপ্রুভস পালমোনারি এন্ড ভেনাস সিস্টেমিক ভেনাস কনজেশন। এবং মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যেমন স্পাইরোনোল্যাকটোন এবং ইপেরেনন দেওয়া হয়, এগুলো সার্ভাইভাল বেনিফিট আছে। এসি ইনহিবিটর বা এআরবি, যেগুলো নিউরোহিউমারাল অ্যাক্টিভেশন, রেনিন এনজিওটেনসিন সিস্টেম যে অ্যাক্টিভেশন হয় সেটা ব্লক করে দেয়। বিটা ব্লকার্স আমরা জানি সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেশন হয়, সেটাকে ব্লক করা হয়। ইভাব্রাটিন বা ডিগক্সিন এগুলো দেওয়া যেতে পারে। ট্রিটমেন্ট অফ দ্য কজ, যেমন ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন, এখানে আসলে ড্রাগগুলো দেখানো হয়েছে আগে যে এসি ইনহিবিটর কোথায় কাজ করে, তারপরে বিটা ব্লকার্স এনহ্যান্সড সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হয় সেই জন্য বিটা ব্লকার্স, এবং এনজিওটেনসিন 2 যখন তৈরি হয় তখন এটা আবার অ্যালডোস্টেরন কে স্টিমুলেট করে, অ্যালডোস্টেরন সিক্রেশন হয়, সেটা সল্টের ওয়াটার রিটেনশন করে, সেই জন্য মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর ব্লকার দেওয়া হয়, ডায়োটিক্স দেওয়া হয় সল্টের ওয়াটার রিটেনশনের জন্য। সো এগুলো হচ্ছে প্রিন্সিপাল ড্রাগস, এসি ইনহিবিটরস অর এআরবি, বিটা ব্লকার্স, mineralocorticoid receptor antagonists like aldosterone antagonist মানে তোমার স্পাইরোল্যাকটোন এবং ইপেরেনন, আর হচ্ছে ডায়োটিক্স লাইক ফ্রুসেমাইড। লাস্ট স্লাইড হচ্ছে এটা যে ট্রিটমেন্ট অফ দ্য কজ। ট্রিটমেন্ট অফ দ্য কজের মধ্যে যেমন হাইপারটেনশন এবং ইসকেমিক হার্ট ডিজিজ আমরা বলছিলাম যে মেইন কজ, সেই জন্য ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন এবং ট্রিটমেন্ট অফ আইএসডি রিমেইনস দি ইম্পর্টেন্ট পার্ট অফ ম্যানেজমেন্ট অফ হার্ট ফেলিউর। যদি আইএসডি পেশেন্টের করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে যদি অবস্ট্রাকটিভ সিইডি থাকে, করোনারি ডিজিজ থাকে, তাহলে করোনারি রিভাসকুলারাইজেশন বাই পিসিআই এবং সিবিজি যদি করা যায় তাহলে হার্ট ফেলিউর ইমপ্রুভ করবে।
কিছু ভালভুলার হার্ট ডিজিজ আছে সেগুলো যদি চিকিৎসা করা হয় তাহলে ট্রিটমেন্ট অফ দ্য কজ। আরেকটা আছে সেটা হচ্ছে ডিভাইস এন্ড প্রসিডিউর কিছু লাগানো হয়, যেমন ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটরস, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। পরীক্ষার জন্য জাস্ট এগুলা নাম উল্লেখ করলেই মোটামুটি কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন হচ্ছে লাস্ট পার্ট। সো আইসিডি, সিআরটি এবং কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন এগুলা খুব কস্টলি প্রসিডিউর এবং হাইটেক প্রসিডিউর, ডিভাইসেস এন্ড প্রসিডিউর যেগুলা একদম মানে কোনো ঔষধ বা কোনো কিছুতেই উন্নতি হচ্ছে না, শেষ পর্যায়ে এগুলা করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একটা দুইটা করতে পারো। স্যার আমরা নন এসটিএমআই কেন দিতেছি, লো মলিকুলার ওয়েট হেপারিন দিতেছি স্টেপটোকাইনেস না দিয়ে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। নন এসটি এলিভেশন এমআইতে যে থ্রম্বাস হয় সেগুলা দেখা গেছে যে হোয়াইট থ্রম্বাস, মানে প্লেটলেট ওখানে শুধু জমা হয় এবং এখানে ফিব্রিন ডিপোজিশন বা রেড থ্রম্বাস না, এটা এসটি এলিভেশন এমআইতে রেড থ্রম্বাস এবং বড় ধরনের থ্রম্বাস হয়। সেই জন্যই এই পার্থক্যটা হতে পারে। তবে কিছু গবেষণায় নন এসটি এলিভেশন এমআইতে এরকম তোমার থ্রম্বোলাইটিক থেরাপি দিয়ে দেখা গেছে যে এটা আরো ওয়ার্স হয়, প্রগনোসিস আরো খারাপ হয়, ইমপ্রুভমেন্ট হওয়ার বদলে আরো খারাপ হয়। তখন এই মেকানিজম ঘাটতি গিয়ে দেখা গেছে যে নন এসটি এলিভেশন এমআইতে হোয়াইট থ্রম্বাস হয় এবং এসটি এলিভেশন এমআইতে রেড থ্রম্বাস হয়, এবং থ্রম্বোলাইটিক্স দিয়ে সাধারণত রেড থ্রম্বাসটার উপরেই কাজ করে। এটা মেকানিজম হতে পারে। আর কোনো প্রশ্ন? তোমাদের এরপরে একটা ক্লাস আছে একটা, না? জি স্যার। আচ্ছা, আমরা এখানে শেষ করছি। ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে আমি চিনি না স্যার, বাইরে বসতে বলুন 11টার পরে। চলে যাচ্ছে কিন্তু 10 মিনিট চলে যাচ্ছে, কখন হবেন?
আপনার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সাউন্ড আসছে হ্যালো হ্যালো কি কথা বলো জি হ্যালো হ্যালো শোনা যায় রে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনা যাচ্ছে শেয়ার করছি শেয়ার করছি